কোথায় গেল আমার ছাত্র পাইছে শেষ এপিসোডের শতাব্দীর পর শতাব্দী মানুষ মহাশূন্য বিজয় আর স্বর্গালোকে পৌঁছানোর স্বপ্ন দেখেছে। বহু শতাব্দী ধরে এই আকাঙ্ক্ষা স্বপ্নই ছিল। কিন্তু বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি স্বপ্ন সত্যি করার নজিরবিহীন সুযোগ সৃষ্টি করেছে এবং স্বপ্ন সত্যি হয়েছে। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কাজাখস্তানে ট্রেন চলতে শুরু করার পর এক নতুন বিপ্লবের আলো ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে মানুষ নতুন যুগের সূচনার এই দিনের দিকে ফিরে তাকাবে। কিভাবে পৃথিবী ছেড়ে যেতে হয় মানব জাতি সেই শিক্ষা অর্জন করেছে। 1957 সালের 4 অক্টোবর মহাশূন্য যুগের উষা লগ্নের শুরু।
স্পুটনিক নামে মহাকাশযান উৎক্ষেপণ করে, যা আগেরগুলোর চেয়ে দ্রুতগতি সম্পন্ন। এটি এত দ্রুতগতি সম্পন্ন যে পৃথিবীর মধ্যাকর্ষণ তাকে পিছু হটাতে পারেনি। রকেট ক্ষমতা ছাড়া স্পুটনিক ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর রেডিও টেলিরা এই কৃত্রিম উপগ্রহকে সংকেত সংগ্রহের কাজে লাগাতেন। শব্দ সৃষ্টি ছাড়া এটি আর তেমন কিছু করেনি। মূলত স্পুটনিক পৃথিবীকে জানান দিয়েছিল যে আমি আছি। রাতের আকাশে অনেকেই হয়তো স্পুটনিক দেখার কথা মনে আছে, যদিও তারা অনেক বড় রকেট আকৃতির একটি বস্তু দেখেছিল যার পেছনে ছিল একটি লেজ। পৃথিবীতে স্পুটনিকের আওয়াজ যেন যুক্তরাষ্ট্রকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিগত দিক থেকে ছিল এক ধাপ এগিয়ে। জাতীয় গৌরবের এই ব্যর্থতায় আমেরিকাকে অতি দ্রুত মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী করে তোলে। গড়ে ওঠে নাসার মতো একটি সরকারি প্রতিষ্ঠান, শুরু হয় মহাকাশে দৌড় প্রতিযোগিতা। মাত্র 1 মাস পর সোভিয়েতরা আরেকটি স্পুটনিক পাঠিয়ে আবারও নিজেদের শক্তি প্রমাণ করে। স্পুটনিক 2 ছিল আগেরটির চেয়ে 6 গুণ বড়। লাইকা নামে একটি কুকুর ছিল এর যাত্রী। পৃথিবীর কক্ষপথে লাইকা ছিল সর্বপ্রথম জীবন্ত প্রাণী। পৃথিবীতে ফিরে আসার সুযোগ না থাকায় লাইকা প্রাণ হারায়। মহাশূন্যে লাইকা মাত্র কয়েক ঘন্টা জীবিত ছিল, পরে শারীরিক বৈকল্যে মারা যায়। মহাশূন্য থেকে পৃথিবীতে কুকুরের নিরাপদ প্রত্যাবর্তন মহাকাশে মনুষ্য পরিভ্রমণের পথ সুগম করে দেয়। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের উদ্ভাবনী শক্তি এরপর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্যাপসুল নির্মাণ করে। নাম দেওয়া হয় ভোস্টক। এর অর্থ পূর্ব। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে 1961 সালের 12 এপ্রিল ভোস্টক 1 মহাশূন্যে একজন মানুষকে নিয়ে পৌঁছে যায়। এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর বাইরে এবং এর কক্ষপথে পৌঁছে। এভাবে মহাশূন্য দৌড় প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়ন জয়ী হয়। ভোস্টকের ভিতরে যে মহাকাশচারী তার মৃদু হাসির জন্য বিখ্যাত, তিনি ইউরি আলেক্সেভিচ গ্যাগারিন। Все работает отлично. Все отлично работает. Идем дальше. Заря 1. Вас слышу очень слабо. Самочувствие хорошее. Настроение бодрое. Продолжаю полет. Все идет хорошо. Машина работает нормально. Корабль функционирует нормально. Вижу Землю через иллюминатор взора. Заря 3. Какие параметры моей траектории? Привет, блондину. Я чувствую себя великолепно. Очень хорошо. Продолжаю полет. Я над Америкой. Передал телеграфный сигнал. Слышу вас хорошо. Полет идет по плану. বলে দিচ্ছে দ্রুতগতি সম্পন্ন ফ্লাইটে বসে মায়ের কথা মনে পড়ে ইউরির। সন্তানকে সোভিয়েত মহাকাশ কর্মসূচির একজন অংশীদার জানতে পেরে মা কি বলেছিলেন।
মহাকাশে অবস্থানকারী ইউরি লেফটেন্যান্ট থেকে মেজর পদে উন্নীত হন। সোভিয়েত সংবাদ সংস্থা তাস মেজর ইউরি গ্যাগারিনের খবর খুব জোরালোভাবে রেডিওতে প্রচার করে। এর ফলে রাতারাতি তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। শেষ মুহূর্তে ফ্লাইটে কিছু বিপত্তি ঘটে, বস্তুদের পিছনের অংশে সমস্যা দেখা দেয়। গ্যাগারিন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যান। প্যারাসুটের সাহায্যে তিনি বেরিয়ে আসেন। Привет! Я друг, я советский гражданин. ফ্লাইটটি যে এখন দাপ্তরিক মহাকাশ রেকর্ডের যোগ্যতা অর্জন করেছে তা গোপন রাখা হয়। গ্যাগারিনের সাফল্যের পর বোস্টনের সাথে আরো অনেক মহাকাশ উড্ডয়ন রেকর্ড যুক্ত হয়। সামান্য পরিবর্তন করে আসে ওরশুট ক্যাপসুল। 1965 সালে 18 মার্চ সোভিয়েত ইউনিয়ন নতুন একটি মহাকাশযান পাঠায়। একটি প্রজ্বলিত বাতাস প্রতিরোধের মাধ্যমে মহাকাশ ছেড়ে অ্যালেক্সি লিওনোভ প্রথম মানুষ যিনি ওরশুট ক্যাপসুল থেকে বেরিয়ে মহাশূন্যে পরিভ্রমণ করেন। Ну что ж, Земля и в самом деле круглая. Вижу Кавказ. Я могу видеть от Гибралтара до Каспийского моря. কিন্তু 12 মিনিট পর দেখি সবকিছুই মারাত্মক ভুল। অ্যালেক্সি ছিলেন পরিশ্রান্ত এবং মহাশূন্যে তার যানটি শূন্য ছিল বলে তিনি আর থাকতে পারেন। মহাকাশযানে বাতাস নির্গমনের মাত্র একটি ভাগ থাকায় তিনি তার জীবন রক্ষা করতে সক্ষম হন। 1957 থেকে 1965 সাল পর্যন্ত মহাকাশে সাফল্য অর্জনে সোভিয়েতরা তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিনীদের চেয়ে প্রায় সবসময়ই এগিয়ে ছিল। সম্পূর্ণ নতুন জেমিনি কর্মসূচির জন্য মাত্র কয়েক মাস অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। 1961 সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দশকের শেষ দিকে চাঁদে মানুষ অবতরণের জোরালো চ্যালেঞ্জ ঘোষণা করেন। সাফল্যের সাথে চন্দ্র অভিযানের সকল নৈপুণ্য অর্জনে আস্থা যোগানোই ছিল জেমিনির উদ্দেশ্য। এর মধ্যে যুক্ত ছিল অন্যতম নিপুণ রেন রেবল এবং ডকিং মহাকাশযান। জেমিনি 8 অধিনায়ক নেল আর্মস্ট্রং ও মহাকাশচারী ডেভ স্কট সর্বপ্রথম মহাশূন্যে মানুষবিহীন রকেট সহ অবতরণের জন্য নিযুক্ত হন। শেষ পর্যন্ত মার্কিনীরাই প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠিয়েছিল। মহাকাশে অবতরণের পরপরই চুল খাড়া হয়ে যাওয়ার মতো ঐতিহাসিক ঘটনার উন্মোচন হয়। সম্মিলিত মহাকাশযান বেলুন আকার ধারণ করে। নেল আর্মস্ট্রং চাপ প্রয়োগ করে এটি সংশোধনের চেষ্টা করেন, কিন্তু সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মহাশূন্য জটে আক্রান্ত জেমিনি মহাকাশযানের এই সমস্যা সম্পর্কে আর্মস্ট্রং ও স্কটের কোনো ধারণা ছিল না। এজিনের মধ্যে সমস্যার কারণেই তারা নভোযান থেকে বিমুক্ত হন।
অধিকতর হালকা মহাকাশযানটি উৎক্ষেপণের ফলে উৎক্ষেপণ শক্তি দৃশ্যত দ্বিগুণ হয়। অচেতন হওয়ার পূর্ব মুহূর্তে আর্মস্ট্রং পুনঃপ্রবেশ প্রক্রিয়া সচল এবং কক্ষপথে পড়ানো বন্ধ করেন। নভোচারীরা নিয়ন্ত্রণ ফিরে পেলেও অভিযানটি ব্যর্থ হয়। কঠোর গোপনীয়তায় সোভিয়েতরাও তাদের নিজস্ব বৃহদাকার চন্দ্রযান N-1 নিয়ে কাজ করে। প্রথম পর্যায়ে 30টি মেশিনের সাহায্যে নির্ভুল সামঞ্জস্যপূর্ণ এক যান তৈরি করা হয়। চন্দ্রের চারদিকে উড্ডয়নকারী হিসেবে মহাকাশচারী অ্যালেক্সি লিওনভ ছিলেন প্রধান। এমনকি চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়ানো প্রথম মানুষও তিনি। এ সময় অপ্রত্যাশিতভাবে সোভিয়েতের প্রধান মহাকাশ পরিকল্পক সের্গেই করলভ মারা যান। এর পরপরই সোভিয়েত মহাশূন্য কর্মসূচি ব্যাহত হয়। 1968 সালে N-1-এর বিভিন্ন পর্যায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। এরপর মানুষবিহীন 4টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার আগে বিশ্ব N-1